আজকে আমার আলোচনার বিষয় হলো ব্রেস্ট ক্যান্সার। এটা মেয়েদের লাইফে খুব একটা ইম্পর্টেন্ট টপিক, কারণ সবারই যখনই ব্রেস্টে কোনো টিউমার বা লাম্প ধরা পড়ে সবারই চিন্তা হয় এটা অন্য কিছু হলো না তো ডাক্তারবাবু। নমস্কার, আমি ডক্টর শীর্ষেন্দু সাহা, কনসার্নেট ল্যাপারোস্কোপিক এন্ড জেনারেল সার্জারি। আজকে এই ব্রেস্ট ক্যান্সার নিয়ে আমি কিছু আলোচনা করব। ব্রেস্ট ক্যান্সার দিন দিন বেড়েই যাচ্ছে। ব্রেস্ট ক্যান্সার বাড়ার মেইন কারণ হলো আমাদের কিছু পুয়ার লাইফস্টাইলের জন্য, এবং তাছাড়া কিছু জেনেটিক কজ থাকে, সে কারণে হয়। আজকালকার দিনে দেখা গেছে সব ক্যান্সারের মধ্যে 17-20% হলো ব্রেস্ট ক্যান্সার, আর ফিমেলদের ক্ষেত্রে 25-30% ক্যান্সার হলো ব্রেস্ট ক্যান্সার। শুধু এটাই নয়, চিন্তার বিষয় তখনই যখন কম বয়সী পেশেন্টদের ক্ষেত্রেও আমরা ব্রেস্ট ক্যান্সার পাই। দেখা গেছে রিসেন্ট স্টাডিতে লেস দ্যান 40 ইয়ার অথবা 40 বছর বয়সের কমেও মহিলাদের ক্ষেত্রে 5% চান্স থাকে ব্রেস্ট ক্যান্সার হওয়ার। আমাদের কাছে পেশেন্টরা মোস্টলি প্রেজেন্ট করে যে ডাক্তারবাবু হঠাৎ করে চান করতে গেছি বা কম্বিং মানে চুল আঁচড়াচ্ছিলাম, সেই সময় হঠাৎ আমি ব্রেস্টে কিছু চেঞ্জেস দেখতে পাই, এবং ইট ইজ এ পার্ট অফ সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, এবং তাতে অনেক সময় লাম্প বা টিউমার ধরা পড়ে। তখন আমাদের কাছে পেশেন্ট আসে এবং আমরা কিছু ইনভেস্টিগেশনের মাধ্যমে এর ডায়াগনোসিস করি এবং তার ট্রিটমেন্ট করা হয় অ্যাকর্ডিংলি। ব্রেস্ট ক্যান্সারে কি কি সিমটম হতে পারে? ব্রেস্ট ক্যান্সার মূলত প্রেজেন্ট করে একটা টিউমার নিয়ে, সুতরাং ব্রেস্টে যখনই আপনার কোনো টিউমার হবে একদম সেটাকে অবজ্ঞা করবেন না, ইমিডিয়েটলি সার্জন ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন। ব্রেস্ট ক্যান্সারে আর কি কি সিমটম দেখা দিতে পারে? যে ব্রেস্টের সাইজ বা অ্যাপিয়ারেন্স চেঞ্জেস হয়, এইগুলো কিন্তু একটা সিমটম হতে পারে ব্রেস্ট ক্যান্সারের। আর কি কি হতে পারে? অনেক সময় স্কিন রেডনেস হয়ে যায়, বা স্কিন যেখানে টিউমারটা দেখা যাচ্ছে তার সেখানে ছোট ছোট বিন্দু বিন্দু ডটস আমরা দেখতে পাই, বা যদি অনেক সময় অ্যাডভান্স টিউমার হয়ে যায়, এটা ফাঙ্গেটিং গ্রোথ বা ফাঙ্গেটিং টিউমার এই ব্রেস্টে দেখা দেয়। সুতরাং তার আগেই আপনি ডাক্তারবাবুর কাছে যোগাযোগ করুন, এবং এই ধরনের টিউমারগুলোর প্রগনোসিস একদমই ভালো হয় না। এছাড়া কি কি হতে পারে? অনেক সময় ব্রেস্টে টিউমার না দেখা গেলেও আমাদের অনেক সময় বগলে অথবা অ্যাক্সিলাতেও ছোট লাম্প হিসাবে অনেক সময় দেখা যায়। এইগুলোর ক্ষেত্রেও এগুলোকে অবজ্ঞা করবেন না, সত্বর আপনার ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন। এছাড়াও নিপল এন্ড অ্যারিওলা কমপ্লেক্সেও কিছু চেঞ্জেস দেখা যায়, যেরকম অনেক সময় ব্লাডি নিপল ডিসচার্জ হয়, বা গ্রুমাস ডিসচার্জ থাকে, বা অনেক সময় নিপল ইনভার্সন হয়ে যায়। এইগুলো কিন্তু অ্যালার্মিং সাইন অফ ব্রেস্ট ক্যান্সার। আমরা ব্রেস্ট ক্যান্সার কিভাবে ডায়াগনোসিস করব? ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট হলো সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। অনেক পেশেন্ট নিজের ব্রেস্ট ক্যান্সার তারা অ্যাওয়ার এতটাই যে অনেক সময় তারা কম কিছু থাকতে বা ব্রেস্টে ছোট একটু লাম্প পেলেই আমাদের সাথে যোগাযোগ করে, এবং আর্লি ব্রেস্ট ক্যান্সার তার প্রগনোসিস খুবই ভালো হয়। সুতরাং সেলফ ব্রেস্ট এক্সামিনেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবং সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিসের। এছাড়া আমরা কিভাবে ডায়াগনোসিস করতে পারি? আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমরা, যদি খুব কারো ডেন্স ব্রেস্ট হয় বা ইয়াং ফিমেলদের ক্ষেত্রে মোস্টলি আল্ট্রাসাউন্ড ইউজ করা হয়। এছাড়া এক্স-রে বা ম্যামোগ্রাফির মাধ্যমে এই ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস করা যায়। ম্যামোগ্রাফি হলো একটি খুবই কম শক্তিশালী একটি রে এর মাধ্যমে আমরা ব্রেস্টের কিছু এক্স-রে করা হয়, যার থেকে আমরা ব্রেস্ট ক্যান্সার কিছুটা হলেও ডায়াগনোসিস করা সম্ভব। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট হলো টিস্যু ডায়াগনোসিস বা এফএনএসি। এখনকার দিনে এফএনএসি খুব একটা করা হয় না। গোল্ড স্ট্যান্ডার্ড মেথড হলো ট্রুকাট বায়োপসি, যার মাধ্যমে পেশেন্টের আমরা পার্ট অফ দ্য ব্রেস্ট টিস্যু এই ট্রুকাট নিলের মাধ্যমে বার করে আনি, এবং তার হরমোন পরীক্ষা এবং টিস্যু ডায়াগনোসিস সব থেকে ভালো হয়। আরেকটি টেস্ট হলো ব্রেস্ট এমআরআই। আমরা কি সব পেশেন্টের ব্রেস্ট এমআরআই করার দরকার পড়ে? না। ব্রেস্ট এমআরআই কিছু কিছু স্পেসিফিক ইন্ডিকেশন থাকে, সেটা আপনার ডাক্তারবাবুই আপনাকে বলে দেবে যে কখন আমরা ব্রেস্টে এমআরআই করা হয় কি হয় না। ব্রেস্ট এমআরআইও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা, যার মাধ্যমে ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস আমরা অনেক আগেই করতে পারি। ট্রিটমেন্ট, ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্টের তিনটে মেথড। একটা হলো সার্জারি, একটা হলো কেমো বা রেডিওথেরাপি, আর একটা হলো হরমোন থেরাপি। সার্জারির ক্ষেত্রে মেইনলি যখন পেশেন্ট আমাদের কাছে আর্লি ব্রেস্ট ক্যান্সার নিয়ে আসে, সেক্ষেত্রে
আগের দিনে র্যাডিক্যাল ম্যাস্টেকটমি করা হতো। এখন চিকিৎসাবিদ্যার বা আমাদের শল্য চিকিৎসার উন্নতির জন্য এখন ব্রেস্ট কনজারভেশন সার্জারি করা হয় বা মডিফাইড র্যাডিক্যাল ম্যাস্টেকটমিও কিছু কিছু ক্ষেত্রে করা হয়। এছাড়াও পেশেন্টকে অপারেশনের পর আমরা কেমো বা রেডিওথেরাপির মাধ্যমে যে অংশটুকু বাকি থাকে পুরোপুরি সেটাকে নির্মূল করা যেতে পারে। আর কি হয়, অনেক সময় পেশেন্ট আমাদের কাছে আসে অ্যাডভান্স ব্রেস্ট কার্সিনোমা বা লোকালি অ্যাডভান্স ব্রেস্ট কার্সিনোমা নিয়ে। সেগুলোর ক্ষেত্রে নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি বা পেশেন্টকে আগে কেমোথেরাপি দিয়ে ব্রেস্টের যে টিউমার বা অ্যাক্সিলার যে টিউমার থাকে সেই টিউমার লোডটাই কিছুটা কমানো হয়। তারপরে আমরা ব্রেস্ট সার্জারি করি এবং তারপরে আবার তাকে পোস্ট সার্জারি কেমোথেরাপি তাকে দেওয়া হয়, অ্যাডজুভেন্ট কেমোথেরাপি যাকে বলে। এছাড়া আজকালকার দিনে যুগান্তকারী একটি জিনিস হলো হরমোনাল ট্রিটমেন্ট। ইআরপিআর এবং হার্টিনিউ এই তিনটে হরমোন ব্রেস্টকে ডেভেলপমেন্ট এবং ব্রেস্টের টিউমারকে বারবার অন্তত হেল্প করে। সুতরাং এই টিউমার যখনই আমরা ডায়াগনোসিস করে নিই, এই টিউমার গুলোর প্রেজেন্সকে নির্ভর করে আমরা পেশেন্টকে সেই মতো হরমোন থেরাপি স্টার্ট করি, যাতে সেই হরমোন থেরাপি গুলো চললে পেশেন্টের পরবর্তীকালে ব্রেস্ট ক্যান্সার রিকারেন্স হওয়া যা বন্ধ হয়। এবং কিছু কিছু ক্যান্সার থাকে যেগুলো অন্য এক ব্রেস্টে হলে অন্য ব্রেস্টেও হয়, সেগুলোকেও প্রিভেনশন করা সম্ভব। সুতরাং আজ আমরা ব্রেস্ট ক্যান্সার নিয়ে অনেক কিছু জানতে পারলাম। আশা করব যদি আপনার এগুলো নিয়ে কোনো রকম কোয়ারি থাকে, আপনি নিচের কমেন্ট বক্সে আমার কাছে কোয়ারিগুলো আপনাদের প্লেস করুন এবং আমি সময় মতো সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।